আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। বোনের মৃত্যু গল্পের 6 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। আমার ভাইয়ার মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। আর আমাকে জঘন্য বলছো না? তোমার ভাইয়াকে বলিও যদি এই পাপের ভাগের জন্ম হয় থাকে তাকে সত্যি বলতে। আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনোই ভাবিও না। তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় রে শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলছিস? তোর তো সাহস কম না? হঠাৎ কোথা থেকে মাহি আর বান্ধবী নিয়ে চলে আসলো, হাতে হস্টিকও আছে ওদের। মাহি বলল, কি রে, কি করবি রে তুই আমার ভাই রে? আমি বললাম, আরে মাহি তুই এখানে কখন এলি? মাহি বলল, আমি দূর থেকে দেখেই চলছে আসছে। বাবা বাবা, ভাই বোনের তো ভালোই মিল আছে। এরপরেও হয় নাকি একসাথে নিচু? হাত থেকে ব্যাগটা ফেলে রাগে ফাহিমের বোনকে একটা লাঠি মারলাম। 3-4 হাত দূরে গিয়ে পড়ল। আমি বললাম, খুব মুখ সামলে কথা বলবি, নইলে এখন থেকে যেতে পারবি না, টুকরো টুকরো করে রেখে দিব। পেটে হাত দিয়ে ওর বান্ধবীর সাহায্য উঠে আমাকে বলল, তোরে আমি দেখে দিব। তুই তো আমার বাবাকে চিনিস না, মনে রাখিস এমন শাস্তি দিব না তোরে। মাহি বলল, কাঁচামরিচ যেভাবে চিবিয়ে খাই না ওভাবে তোরে খেয়ে ফেলবো। তুই আমাদের চিনিস না, তোরে তো আমি ছাড়বো না। মাহি বলল, আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছুই করতে পারবে না। মনে রাখিস এক মেঘে আকাশ ঢাকা না, আরো কত সময় আছে। আমি বললাম, এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা কর, তাহলে ঠিক হবে। আর তুই আমাকে কি সব সময় দেখাবি, যেখানে আমি নিজেই সময় মেনটেন করে চলে? তুই আমার পেটের মাঝে লাথি দিলে কাজটা কি ঠিক করলে? সকালে উঠে দেখিস তোর এই পাটা থাকে কোথায়। মাহি বলল, কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে লাথিটা একটু জোরেই মারছে, রাগে ঠিক হয়নি, নাক দিয়ে রক্ত বের হতে যাচ্ছে। মাহি বলল, ভাইয়া আমি সত্যিই খুব খুশি, এই প্রথমবারের মতো আমি তোর রাগটা দেখতে পাচ্ছি। আম্মু দেখতে পারলে আজকে অনেক অনেক খুশি হতো জানিস। আমি বললাম, প্লিজ মাহি আম্মুকে কিছু বলিস না। আর আজকে হঠাৎ করে আমার কেন এমন হয় বুঝলাম না। মাহি বলল, আচ্ছা আম্মুকে বলবো না। এই তোরা মিতুকে ফোন লাগা, ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। আমি বললাম, দেখ যা হয়েছে ভুলে যা, আমিও ঝগড়া করতে চাই না, কিন্তু ও যে কথা বলল হঠাৎ রাগ উঠে গিয়েছে। আমি বললাম, না ভাইয়া, ও যে একটা কিছু করবে সেটা আমি ওকে দেখেই বুঝতে পারছি। ওরা একে সাপের ছেলে মেয়ে, ছুবল তো দিবে। আমি বললাম, দূর, আজকে আর কলেজেই যাব না, মুডটাই নষ্ট হয়ে গেল। মাহি বলল, আরে ভাইয়া যাবি না কেন? তুই এত কিছু চিন্তা করিস না, আমি সব সামলে নেব। আমি বললাম, আচ্ছা তাহলে এখন বাসায় যাই, আর বাহিরে ঘোরাঘুরি করিস না। মাহি বলল, আচ্ছা ভাইয়া। মাহি চলে যাওয়ার পর আবার হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম। আর চিন্তা করছি মাহিকে খারাপ পথে আর যেতে দেওয়া যাবে না, খুব শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কলেজে যাওয়ার পর সবাই আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম একটা ক্লাস শেষ করলাম, কিন্তু সবাইকে বের করে দিয়ে ম্যাম আমার কাছে আসলো। উনি আমাকে খুব ভালো করেই জানেন, এমন খুব আদর করে। ও আম্মুর সাথে একটু পরিচিত। রেদওয়ান, এতদিন কোথায় ছিলে তুমি? কলেজে আসো নাই যে এতদিন? আমি বললাম, একটু পারিবারিক সমস্যা ছিল ম্যাম, অনেকেই এই কলেজে তোমার নামে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলা বিশ্বাস করি না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, এখন আমার কাছে সত্যি বিষয়টা বলো। আমি বললাম, এটা খুব লজ্জাজনক বিষয় ম্যাম, মনে হলো মরে যেতে ইচ্ছা করে ম্যাম। কি হয়েছে বলো তো? আমি বললাম, আসলেই ম্যাম সব বললাম ম্যামকে ফাহিমের বিষয়ে। শোনো রেদওয়ান, এতটা ভালো হয়ে এই পৃথিবীতে বসবাস করা যায় না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, তবে কখনোই মানুষকে এতটা সহজে বিশ্বাস করতে নেই। যাই হোক, তুমি এখন ওকে এমনি এমনি ছেড়ে দিচ্ছ। আমি বললাম, আপনি জানেন তো আমার আম্মুর কতটা রাগ। বুঝে গিয়েছি, আর বলতে হবে না, একদিন সময় করে আমার বাড়িতে আসো। আমি বললাম, জি ম্যাম অবশ্যই দেখি, আর আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। যাব, যখন তোমার বিয়ে হবে তখন যাব। আমি বললাম, আরে ম্যাডাম কি যে বলেন না আপনি, এখন বাড়িতে চলে যাও, নইলে অনেকেই তোমাকে উল্টাপাল্টা কথা বলে খেপাবে। আমি বললাম, এসব কথা কলেজকে ছড়িয়ে দিল ম্যাম। কে? আর ফাহিমের বোন, ওকে আমি খুব ভালো করে মনে করতাম। আর আমি বললাম, ওর কি দোষ? ফাহিম ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে, আর আজকে ওর পেটের মাঝে রাগে একটা লাথি দিয়েছি। কি? আমি বললাম, তো কি করব ম্যাম, আমার বোনের নামে উল্টাপাল্টা বলে, রাগও তো একটা সীমা থাকে বলেন ম্যাম। ম্যাম ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, নাও এটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি বললাম, আমি কি
এখনো বাচ্চা ম্যাম, এসব খাবো? তুমি এখনো আমার কাছে বাচ্চা, বুঝলা? আমি ম্যামের হাত থেকে চকলেটটা নিয়ে ম্যামকে বললাম, ম্যাম আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? ম্যাম একটা হাসি দিয়ে কপালটা বাড়িয়ে দিল। আমি একটা চুমু দিয়ে বললাম, এত ভালোবাসেন না ম্যাম, সহ্য করতে পারবো না। আপনি সত্যি অনেক ভালো। ম্যামের মার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। ও সব সময় আমার বিপদে পড়লে আমাকে সাহায্য করে। আচ্ছা যাই, অন্য ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, আমার জন্য দোয়া করবেন ম্যাম। অবশ্যই বাবা, তোমাকে বলতে হবে না। ম্যাম চলে যাওয়ার পর আমিও বসায় চলে গেলাম। সত্যি উনি আমাকে খুব ভালোবাসেন, তবে কলেজে শুধু ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক। শুনেছি ওনার নাকি একজন ছেলে আর একটা মেয়ে আছে। একদিন যাব সময় করে। বিকালে আম্মু বাসায় আসলো। টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু আমার কিছু টাকার দরকার ছিল। এটা বলতে মা, বাবা, মাহি সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি যে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো? আম্মু বলল যে এই ছেলেকে আমি নিজে টাকা দিলেও নিতে চাই না, বলে আমার কাছে টাকা আছে। আজকে নাকি তার আবার টাকার দরকার। আমি বললাম, তোমরা আমাকে নিয়ে মজা করো, যাও টাকা লাগবে না। মাহি বলল, আজকে হঠাৎ কি হলো তোর? আমি বললাম, তুই তো জানিস আমার ফোনটা হারিয়ে গিয়েছে, আর কিছু জরুরি প্রয়োজন আছে, তাই কিছু টাকার দরকার। আম্মু একটা চেক লিখে আমার হাতে দিয়ে বললেন, নে বাবা, তোর যা টাকার দরকার খরচ কর। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ আম্মু। রাতেই রেডি হয়ে বাজারে চলে গেলাম। একটা ফোন নিলাম, দুটা চাউনি কুলা আর একটা পিস্তল। এগুলা এখন আমার লাগবে, কারণ শত্রু তো আমার অভাব নেই। সকাল বাজে তখন, হয়তো ডলারটার মতো। বসে বসে টিভি দেখছি, হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? রেদওয়ান, কেমন আছিস? তোর দিনকাল কেমন প্রিয় বন্ধু? আমি বললাম, আরে বেঈমান বন্ধু ফাহিম যে। এই তো অনেকটাই ভালো আছি, তুই যেমন রাখলি। ফাহিম বলল, তোর সাথে আবার দেখা হবে, আমি ভাবতেও পারিনি। আমি বললাম, কিন্তু তোর মতো পশুর সাথে আমার যে দেখা করার ইচ্ছেই নেই। ইচ্ছা না তো কি হয়েছে? তুই তো না এসে পারবি না এখানে। আমি বললাম, কুকুর আবার নতুন শিকার করেছে নাকি? আবার মনে হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছে, বলতে পারিস সেরকমই কিছু। তবে আজকে যে বড় একটা তুফান হবে তোর জন্য, এটাই তুই নিশ্চিত থাকিস। আমি বললাম, তোর কথা শোনার মতো আমার কাছে সময় নেই। কি জন্য ফোন করলি তাই বল। আরে আরে, এত অস্থির হলেই হবে? সেই তোর বোনকে খেয়ে মনে হচ্ছিল যেন তোদের কাছে বন্দি হয়ে গিয়েছি। আজকে আবার নতুন করে সবকিছু সাজিয়ে নেব। আমি বললাম, তোরে যে হাতের কাছে পেতাম, তাহলে সত্যি সত্যি খুন করতাম। ফাহিম বলল, সেই রাগ তো তোর নেই? তোর সামনে তো তোর বোনকেও, তোর মাকেও। আমি বললাম, কুত্তার বাচ্চা, আর একটা কথাও বলতে তোর শরীর থেকে মাথা কেটে আলাদা করে দেব। তোর কথা শুনে খুব হাসি পেল। এগুলো শুধু তোর মুখেই ভালো মানায়, তবে বাস্তবে সেটা আমি করে দেখাবো। একটা কঠিন ঠিকানায় মেসেজ করে চলে আয়। আমি বললাম, তোর কথা শোনার মতো আমার কাছে সময় নেই। তুই আমার সামনে পড়বি না কোনোদিন, নইলে সত্যি সত্যি তোরে মেরে ফেলবো। ভাইয়া, ফোনটা আমার কাছে দে তো। মনে হয় ফাহিমের বোনও আছে ওর সাথে। কিরে, আমাকে লাঠি দিয়ে তুই বেঁচে যাবি? ভাবলি কি করে? সময় থাকলে চলে আয়। আমি বললাম, ভাই বোন তো দেখি একই। এই বলে, না কুকুরের বাচ্চা তো কুকুরই হয়, তোদের অবস্থা সেই রকম। আজকাল তুই অনেক কথা শিখে ফেলেছিস দেখি। যদি তোর বোন আর চাচাতো বোনকে বাঁচাতে চাস, তাহলে তাড়াতাড়ি আমাদের দেওয়ার ঠিকানায় চলে আয়। বসা থেকে লাফ দিয়ে উঠে গেলাম। আমি বললাম, অনেক বড় ভুল করলি তোরা ওদের আটকে রেখে। তোর বকবক শোনার ইচ্ছা আমার নেই, তাড়াতাড়ি চলে আয়, নইলে ভাইয়া কিন্তু শার্ট খুলে রেডি হবে। ফোনটা কেটে দিলাম। শরীরটা মরিচের মতো জ্বলতে লাগলো। সেই দিনের মতো ভুল করা যাবে না আর। বিছানা থেকে নামতে শুধু চাউনি কুকার নিলাম। পিছন থেকে ঢুকিয়ে ফাহিমের দেওয়া ঠিকানা 10 মিনিটের মধ্যে চলে গেল। ভিতরে ঢুকতেই ফাহিমের বোন লাথি দিয়ে পায়ে একটা আঘাত করলো। আজকে তুই এই পা নিয়ে আর বাড়ি পর্যন্ত যেতে পারবি না। আমি বললাম, সেটা তো সময়ই বলে দিবে। এখন বল ওরা কোথায়? এই পাগল হলি কেন? ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে, যা ভিতরে গিয়ে দেখ। আর তোর সাহস হিসাব পরে দেখবো। আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম, দেখি আমার বোনকে চেয়ারে বেঁধে রেখেছে আর মৃত্যু বিছানায় বেঁধে আছে। ফাহিম বলল, এই তাড়াতাড়ি চল, আসলি আমি ভাবতেও পারিনি। যাক, তুই বহুত চালু হয়েছিস। আমি বললাম, এদের ছেড়ে দে যদি তোরা ভালো চাস, কিন্তু চিন্তা করিস না,
আজকে তোর হাত পা আমরা আর বেঁধে রাখবো না। যদি তুই আমার সাথে পার্টে অংশগ্রহণ করতে চাস আমি না করব না। সর্বনাশ একটা সুযোগ তোর জন্য। আমি বললাম ওকে ছেড়ে দে ফাহিম, আমি নতুন করে তোর সাথে ঝগড়া করতে চাই না। তোর বোনকেই যেখানেই ছাড়ি না, ও ছাড়বে প্রশ্নই আসে না। ওরা নাকি খুব তেজি, আজকে সব মিটিয়ে দেব। আমি বললাম আম্মু দেওয়ার শাস্তি দেখে সব খুঁজে ভুলে গেলে এখন উনি আমার কিছুই করতে পারবেন না। সময় নিয়ে এখন মাঠে নামছি, খেলা খেলবো। এখন শুধু আমি আর তোর ভাই, তোর বোন তাকিয়ে দেখবে। ফাহিম শার্ট খুলতে খুলতে বলল, কিরে আটকাবি না? মিতু আর মাহির মুখটা চেপে দিয়ে আটকানো, তাই কথা বলতে পারছে না। আমি শেষবার বললাম, শেষবারের মতো একটা সুযোগ দিলাম। চিন্তা করে দেখ, তোর মতো হিংস্র প্রাণী কিন্তু হঠাৎ আমিও হয়ে যেতে পারি। তোর কথা শোনার ইচ্ছা নেই আমার, তবে তোর কথা শুনে ভালোই মজা পেলাম। আমার মতো হিংস্র প্রাণী হতে গেলে দম লাগবে, যেটা তোর নেই। আমি বললাম, শেষ একটা কথা রাখ, আমি একটু তোর সাথে আলাদা করে কথা বলতে চাই। ওই রুমে চল। ভাগ নিতে চাস বুঝি? ওদের সামনে এই কথা বলতে লজ্জা হচ্ছে? তুই তো আমার আগের বোকা বন্ধু। আচ্ছা চল, তোর কথা ফেলা যাবে না। ফাহিমকে নিয়ে অন্য রুমে গেলাম। আমি বললাম, তোর বোন কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ফাহিম বলল, কেন রে, তোর তোর নজর ভালো লাগছে না? বাঁচতে চাইলে আর এই কথা বলবি না। আমি বললাম, তোর বোন বোন হয়, আর আমার বোন তাহলে আমার কি হয় রে? বল। একটা সিগারেট ধরিয়ে টান দিলাম। ফাহিম আমাকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহিমের মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কি দেখছিস অমন করে? তোর তো সাহস কম না, আমার মুখে ধোঁয়া ছাড়ছিস? পিছন থেকে কুলারটা নিয়ে ফাহিমের হাতে বসালাম। চাউনিজ কুলার, একটা ধারালো তো আপনার জানেন। হাতটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। ফাহিম বলল, ও মা রে, জুড়ে চিৎকার দিয়ে বলল, শালা তোর সাহস তো কম না, সাহসের দেখলি কি? বলে অন্য হাতে বসিয়ে দিলাম। এখন আর ফাহিম কোনো কথা বলছে না, ও মারার যন্ত্রণায় ছটপট করতে লাগলো। আমি বললাম, যখন একটা মেয়েকে ধর্ষণ করিস তখন তোর অবস্থা কেমন হয় জানিস? তোর মতোই ছটফট করে বাঁচার জন্য একটা মেয়ে পুরুষের শক্তির কাছে হেরে যায়, মেনে প্রসঙ্গ মতোই হারিয়ে যায়, ঠিক তোর মতোই। আম্মু তোরে তো সেই সাজা দিয়েছিল বেঁচে গেলি, কিন্তু যেই অবস্থা আমি আজকে তোরে করলাম না, একজন কাপুরুষের প্রসঙ্গ আর মানুষের মতো বেঁচে থাকবে। ফাহিম বলল, তোরে তো আমি। উড়ালটা মুখের কাছে নিয়ে বলল, যদি বেশি কিছু বলিস এই মুখটাও থাকবে না। আর তোর এই অবস্থা কে করলো? যদি বাহিরে কাউকে বলিস আর বাঁচতে পারবি না, জায়গায় মেরে দেব। পড়ে থাকা কাগজটা নিয়ে ওর দু হাত দিয়ে শরীরে পেঁচিয়ে দিলাম, আর সাদা কাগজে সুন্দর করে লিখে দিলাম, 2413 ধর্ষণের একটি শাস্তি দিলাম। আমি বললাম, সাবধান, মুখ কখনো খুলবি না, মনে রাখবে। আমি আবার আগের রুমে চলে গেলাম। মাহির হাতটা পায়ে খুলতে খুলতে বললাম, মাহি ওইখানে একটু বলে হুদাও জ্ঞান হারার ভান ধরলাম, যাতে ওরা আমাকে সন্দেহ করতে না পারে। মাহি বলল, ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া কথা বল, আমি শুয়ে শুয়ে সব শুনছি। মাহি গিয়ে মিতুকে মুক্তি করে দিতেই মাহি বলল, দেখ না মিতু, ভাইয়া কি হয়েছে? ওর রুম থেকে এসেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মিতু বলল, কিন্তু মাহিমকে তো আর দেখতে পাচ্ছি না, ওই রুমে চল তো। একটু পর মিতু এসে বলল, তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে আমাদের বিপদে পড়ে যাব। মাহি বলল, কিন্তু ওর ওভাবে হাত কাটলো কে? এসব কথা পরে হবে, আগে তোর ভাইকে ধরে গাড়িতে তুল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। আমাকে ওরা ধরতে গেল, গাড়িতে তুললো। মাহি বলল, দেখ ভাইয়া, কিছু হবে না তোর। আবার আমার কেমন জানি ভয় লাগছে। মিতু বলল, এত কিছু হবে না, মাত্র জ্ঞান হারিয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা আর বিপদে পড়ব না, বাহির হয়ে গিয়েছি, নইলে তোর মা প্রশ্ন করতে পারে শেষ কি করতে হলো। দেখ ভাইয়ার দিকে তাকিয়ে দেখ, নিষ্পাপ চেহারা, যেন কি না মানুষের সব সময় নিচু গলায় কথা বলে। সে কিভাবে এই কাজ করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিতু বলল, আমারও তো একই কথা, তাহলে কি ওর বোনকে? মাহি বলল, যাই বলিস না কেন, ভাইয়ার প্রতি বোনের দরদ সব সময় থাকবে, হয়তো যদিও সে অপরাধী হয়। মিতু বলল, ঠিকই বললি, কিন্তু আমার মাথায় আসছে না ওকে কে বা কারা এমন অবস্থা করলো। মাহি বলল, পাশে দেখ, বোতলের পানি আছে, ভাইয়ার মুখে মার। আমার মুখের পানি পড়তেই আমি অযথা পাশাপাশি তাকিয়ে দেখতে লাগলাম। আমি বললাম, আমি এখন কোথায়? মিতু বলল, চিন্তা করা লাগবে না, আমরা তোরে নিয়ে আসছি। আমি একটু ভয়ের ভাব ধরলাম। মাহি বলল, আচ্ছা ভাইয়া বলতো, তুই যাওয়ার পর ফাহিমের কি হয়েছিল? আমি বললাম, আমি যখন ওর কাছে যাই তখন ফাহিমের বোন আমাকে দেখে ভিতরে নিয়ে যায় আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি তোদের কানের পাশে চুপচাপ শুনতে লাগলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকার শুনে বের হয়ে
যেতেই দেখি মাহিমের এই অবস্থা। আর ওর বোন তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। যদিও ওর এই অবস্থা কথা মিথ্যা বললাম। মিথু বলল, তাহলে এই আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কে হতে পারে? কিছু সংখ্যা দেখালো, 2413। এটা দিয়ে কি বুঝতে চেয়েছে? আমি বললাম হয়তোবা এটা ওর একটা, আমার মনে হয় নাম। আচ্ছা, আমরা এসব কেন অযথা চিন্তা করছি? বাদ দে, যা হয়েছে ভালোই হয়েছে। ও তো শাস্তি পেয়েছে, এটা ওর দরকার ছিল। মাহি বলল, কিন্তু আমি বললাম দূর বাদ দে তো। বাসায় চলে গেলাম। পিছন থেকে কোরালটা বের করতেই দেখি রক্ত মাখা হয়ে আছে। তাড়াতাড়ি পরিষ্কার করে আগের জায়গায় রেখে দিলাম। আর আমি গোসল করে নিলাম যাতে কেউ সন্দেহ করতে না পারে। রাতে টিভিতে ফাহিমকে মার লোকেরা, তার নিউজ দেখাচ্ছে। আমি বললাম, আম্মু এসব কি করলো, কিছু বলতে পারো? আম্মু বলল, যেই করেছে ভালোই করেছে, আমাকে এই দায়িত্ব নিতে বলেছিল। আমি বলছি আমি এখন অসুস্থ, তাই একদিন ছুটি নিলাম। আমি বললাম, ভালো করেছো আম্মু। মাহি বলল, মাহি 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 বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, শোন আমি একটা কথা বলি। আমার ছোটবেলার এক বন্ধু ছিল, ছেলেটা খুব ভালো। আগামী শুক্রবারে ওর বাবা আমাদের বাসায় আসবে তোরে দেখতে। আজকের ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়েছি, বিশেষ করে মাহিকে নিয়ে। তাই আমি আর আমার বোনকে বিপদে ফেলতে চাই না। মাহি বলল, ভাইয়া তুই পাগল হলি? আমি কতবার তোরে বলেছি আমি এসব বিয়ে টিয়ে কিছুই করব না, আর আমাকে এসব কথা বলিস না। আমি বললাম, আম্মু দেখো তোমার মেয়ে কি বলে। আম্মু বলল, নিজের মতো নিজেকে নিতে দে, আমি তোদের এত জোর কোনোই করব না। আমি বললাম, মাহি আমি যা বলছি তাই হবে, আমি চাই না তোর খারাপ পথে চলে যা। মাহি বলল, আমি বলছি তো আমি বিয়ে টিয়ে করব না, আর আমার সব সময় কিছু শেষ হয়ে যায় নাই, তাই আমি কাউকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। আমি বললাম, তোর বয়সটা বা কি হয়েছে রে, সব শেষ হয়েছে বলছিস? মাহি বলল, আমি বলছি তো আমি এসবের ধারে কাছেও যেতে চাই না। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আমি একবার যা বলেছি তাই হবে, এখানে বাড়তি কোনো কথা তোর কাছ থেকে আমি শুনতে চাই নেই। মাহি মন খারাপ করে রুমে চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কেন মেয়েটাকে এত জোর করছিস? বাদ দে, ওকে ওর মতো চলতে দে। বাবা বলল, রেদওয়ান আমিও চাই ওকে বিয়ে দিতে, ওই দিন দিন অন্য পথে চলে যাচ্ছে। আম্মু বলল, দেখ আমি ওর মা, ওর মনের কথা আমি বুঝি, তুই বলে দেখ যদি রাজি হয়। আমি বললাম, তাও তুমি কিছু বলবে না? বুঝলাম না। আমি মাহির রুমে গিয়ে দেখি বালিশে মুখ গুজে কান্না করছে। সত্যি ওকে আমি কোনোদিন বকা দেইনি। আচ্ছা আজকে কি আমার কি হয়েছে হঠাৎ করে? আমি মাহির হাতটা ধরতে, মাহি বলল, তুই আমাকে ছুবি না, যা তুই এখান থেকে যা। আমি বললাম, দেখ মাহি আমি তোর একমাত্র ভাই, আমারও তো অন্যদের মতো মামা ডাক শুনতে ইচ্ছা করে। এটা বলতেই মাহি লজ্জা পেল, বুঝতে পারছি। ও কান্না বন্ধ করে বলল, এই তুই এখান থেকে যাবি তো? আমি বললাম, আমি তোরে সুখে দেখতে চাই, অন্যদিনের মতোই ভাই, তুই সুখে শান্তিতে সংসার কর। আমি বললাম, শুধু এইটুকু দেখতেই চাস? আমি বললাম, কি আর এই স্বপ্ন দেখতে পারি না বল? মাহি বলল, কান্না করতে করতে বলল, ভাইয়া সুখের স্বপ্ন তো আমি দেখি, কিন্তু আমার যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি বললাম, এসব ভুলে যা, আর ছেলে খুব ভালো, আমি বুঝিয়ে দেব। তোর মাথা ছুঁয়ে বলছে, সারা জীবন এই বিষয় নিয়ে তোর সাথেও কোনো কথাই বলবে না, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। মাহি বলল, সত্যি তো? আমি বললাম, সত্যি, তুই শুধু একটু রাজি হয়ে যা। আচ্ছা যা আসতে বল, আগে দেখি। আমি বললাম, এই তো আমার লক্ষ্মী বোন, কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয়? আমি বললাম, 100-তে 100 তোর পছন্দ হবে, তুই চিন্তা করিস না, এখন বাহিরে চল, মা বাবা তোর জন্য অপেক্ষা করছে। মাহি বলল, আমি পারবো না, তুই গিয়ে বল। আমি বললাম, আচ্ছা। বাহিরে গিয়ে দেখি আমার মুখে কেমন জানি একটা নেশার চাপা দেখা যাচ্ছে। আমি বললাম, কি হয়েছে আম্মু? আম্মু বলল, ওই তেমন কিছু না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন চ্যানেলে আপলোড দেওয়া হবে পরবর্তী পার্টগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।